ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের গল্প শুনলে মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে, তাই না? একদম। আজ আমরা তেমনই একজনের কথা বলবো। চতুর্দশ শতাব্দীর মালি সম্রাট মানসা মুসা। প্রায়শই বলা হয় তিনি নাকি ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এই কথাটা খুব প্রচলিত। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে যা তার জীবন, তার শাসনকাল, ওই কিংবদন্তি তুল্য সম্পদ আর তার প্রভাব নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করে। ঠিক। তো আজ আমরা এই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখব। কে ছিলেন এই সম্রাট আর কেন এত শতাব্দী পরেও তিনি প্রাসঙ্গিক? আচ্ছা, শুরুতেই ভাবুন তো, একজন মানুষ এতটা ধনী যে তার দান খয়রাতের কারণে একটা অঞ্চলের অর্থনীতিতে রীতিমতো ধস নেমেছিল। হ্যাঁ, এটা সত্যিই একটা চমকপ্রদ ঘটনা। আর এই গল্পটা শুরু হয় তার জন্ম তো আনুমানিক 1280 সালের দিকে। আর তিনি মালির সিংহাসনে বসেন 1312 সালে। মালি সাম্রাজ্য কিন্তু তার আগে থেকেই বেশ শক্তিশালী ছিল। হ্যাঁ, পশ্চিম আফ্রিকায় তো বটেই, বিশেষ করে প্রাকৃতিক সম্পদের দিক থেকে। সোনা, তাই না? ঠিক তাই, সোনা তো ছিলই, কিন্তু মানসা মুসার সময়ে এই সাম্রাজ্যটা যেন একটা অন্য মাত্রায় চলে যায়। অন্য মাত্রা বলতে শুধু সম্পদ বাড়ল? না, শুধু সম্পদ নয়। এখানেই বিষয়টা ইন্টারেস্টিং। দেখুন, উত্তরাধিকার সূত্রে সম্পদ তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু মানসা মুসা সেটাকে বহুগুণে বাড়িয়েছিলেন। আর শুধু তাই নয়, তিনি একটা বেশ গোছানো প্রশাসনিক আর অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন। আচ্ছা, একটা ভিত্তি তৈরি করেছিলেন। একদম, একটা শক্ত ভিত্তি। আর এই ভিত্তিটা জরুরি ছিল তার পরের বড় কাজগুলোর জন্য, ওই বিখ্যাত মক্কা যাত্রা বা হজের মতো কর্মকাণ্ডের জন্য। তিনি শুধু সোনা জমানি, সেটাকে রাজ্যের উন্নতিতে লাগিয়েছেন। হ্যাঁ, ওই হজ যাত্রা 1324 সালের ঘটনা, তাই তো? হ্যাঁ, 1324। সেটা তো প্রায় গল্পের মতো শোনায়। প্রায় 60,000 মানুষের একটা বিশাল বাহিনী, বিশাল, যার মধ্যে নাকি 12,000 ছিল দাস আর শত শত উট বোঝাই সোনা। হ্যাঁ, শোনা যায় প্রতিটা উটে নাকি প্রায় 300 পাউন্ড সোনা ছিল। ভাবা যায়? অবিশ্বাস্য। আর যাত্রাপথে, বিশেষ করে কায়রোতে। হ্যাঁ, কায়রোতে। সেখানে তিনি এত পরিমাণে সোনা দান করেছিলেন যে ওখানকার সোনার বাজার একদম ধসে গিয়েছিল। মুদ্রাস্ফীতি, অতিরিক্ত উদারতার কারণে। ঠিক তাই। আর সেই প্রভাবটা নাকি কাটিয়ে উঠতে প্রায় 1 দশকের বেশি সময় লেগেছিল। এটা যেমন তার ঐশ্বর্য দেখায়, তেমনি তখনকার অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে সেটারও একটা বাস্তব উদাহরণ তৈরি করেছিল। তার এই হজযাত্রার প্রভাব শুধু ধর্মীয় বা অর্থনৈতিক ছিল না, তাই তো? আরও ব্যাপক ছিল। অবশ্যই ব্যাপক। যদি আমরা একটু বড় পরিসরে দেখি, এই হজযাত্রাটা ছিল এক অসাধারণ কূটনৈতিক চাল এবং একই সাথে জনসংযোগ। আচ্ছা, কিভাবে? এর মাধ্যমে মালি সাম্রাজ্যের নাম, মানসা মুসার খ্যাতি, এগুলো ইউরোপ, আফ্রিকা, এশিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। এমনকি ইউরোপীয় মানচিত্রকররা তাদের ম্যাপে পশ্চিম আফ্রিকায় সোনার মুকুট পরা, হাতে সোনার দণ্ড ধরা এক রাজার ছবি আঁকতে শুরু করে। তার মালি বিশ্বমানচিত্রে একটা জায়গা করে নিল, রাজনৈতিক আর সাংস্কৃতিকভাবেও। ঠিক, একেবারে তাই। তার মোট সম্পদের পরিমাণ নিয়েও তো অনেক কথা হয়। কিছু আধুনিক হিসাবে তো দেখি আজকের দিনে নাকি তার সম্পদের মূল্য $400 বিলিয়ন বেশি হতে পারে। হ্যাঁ, এই হিসেবটা শোনা যায়। এটা আজকের দিনের শীর্ষ ধনীদের সম্মিলিত সম্পদের থেকেও বেশি। তবে এই $400 বিলিয়ন হিসেবটা তো আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা, তাই না? অবশ্যই। তখনকার সময়ের নিরিখে এর আপেক্ষিক মূল্য বা প্রভাব হয়তো আরও অনেক বেশি ছিল। কিন্তু আমার মনে হয় তার আসল পরিচয় বা উত্তরাধিকার শুধু এই ডলার বা সোনার অঙ্কে মাপাটা একটু কঠিন। ঠিক, কারণ তিনি তো শুধু সম্পদ জমাননি, যেমনটা আপনি বলছিলেন। একদমই। তিনি ওই সম্পদ ব্যবহার করেছিলেন জ্ঞানচর্চা, শিল্পকলা, স্থাপত্যের বিকাশে। বিশেষ করে টিম্বাকটু শহরের কথা ভাবুন। হ্যাঁ, টিম্বাকটু। ওটা তো খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর ছিল। আর মানসা মুসা সেটাকে শিক্ষা, বাণিজ্য আর ইসলামিক সংস্কৃতির একটা বিশ্বমানের কেন্দ্রে পরিণত করেন। তিনি বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী, গুণী, পণ্ডিত, স্থপতিদের নিয়ে এসেছিলেন। আর স্যাঙ্কোর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তার সময়ে প্রতিষ্ঠিত স্যাঙ্কোর বিশ্ববিদ্যালয় তো আফ্রিকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে উঠেছিল। শত শত বছর ধরে জ্ঞান বিতরণ করেছে। 1337 সালে তার মৃত্যুর পরেও কিন্তু তার এই সাংস্কৃতিক আর জ্ঞানভিত্তিক উত্তরাধিকারটা অনেক দিন টিকেছিল। এখানেই প্রশ্নটা আসে, একজন শাসকের আসল উত্তরাধিকার কোনটা? ক্ষণস্থায়ী সম্পদ নাকি দীর্ঘস্থায়ী জ্ঞান আর সংস্কৃতির প্রভাব? সত্যি,
তাহলে সব মিলিয়ে দেখলে মানসা মুসার গল্পটা আমাদের ঠিক কি বলে? তার ওই অপরিমেয় সম্পদ, কিংবদন্তি হজযাত্রা, টিম্বাকটু, শিক্ষা, এই সব কিছুর আসল মানেটা কি দাঁড়ায়? আমার মনে হয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু যুদ্ধ বা সাম্রাজ্যের সীমানা বদলের গল্প নয়। হুম। এটা দূরদৃষ্টি, জ্ঞানচর্চার প্রতি অনুরাগ আর একজন শাসকের পৃথিবীকে ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতার গল্প। মানসা মুসা দেখিয়েছিলেন কিভাবে সম্পদকে শুধু নিজের জন্য না রেখে জ্ঞান, সংস্কৃতি আর মানুষের ভালোতে ব্যবহার করে ইতিহাসে অমর হওয়া যায়। দারুণ একটা পার্সপেক্টিভ, সত্যি ভাবার মতো কথা। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই আলোচনার জন্য। চতুর্দশ শতকে মানসা মুসা যেভাবে সম্পদ আর ক্ষমতাকে জ্ঞান আর সংস্কৃতির প্রসারে কাজে লাগিয়েছিলেন, হ্যাঁ। আজকের দিনের যারা অত্যন্ত ধনী তারা যদি সেভাবে তাদের সম্পদ দীর্ঘস্থায়ী জ্ঞানচর্চা, শিল্প বা পরিকাঠামো তৈরিতে বিনিয়োগ করতেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কিভাবে মনে রাখত? তাদের উত্তরাধিকারটা কি অন্যরকম হতো?